আমরা তো সারাদিন কম্পিউটারে ক্লিক করি, স্ক্রিনে ট্যাপ করি। কিন্তু এটাই কি কম্পিউটারের সাথে কথা বলার একমাত্র রাস্তা? নাকি এর চেয়েও সরাসরি আরও শক্তিশালী কোনো উপায় আছে? চলুন আজ সেই জগতের ভেতরে একটু ঢু মেরে আসি। তো আমাদের এই পুরো আলোচনায় আমরা 5টা জিনিস দেখব। প্রথমে জানব কম্পিউটারের সাথে কথা বলার আর কি উপায় আছে। এরপর দেখা করব শেল নামের এক অনুবাদকের সাথে। তারপর দেখব কোডাররা কিভাবে ভিআই নামের একটা টাইপরাইটার ব্যবহার করে, কিভাবে শেল স্ক্রিপ্ট দিয়ে কাজকে একদম অটোমেটিক করে ফেলা যায়। আর সবশেষে আমরা ফিরে আসব আমাদের খুব চেনা গ্রাফিক্যাল জগতে। তো আমাদের প্রথম পর্বটা হলো কম্পিউটারের সাথে কথা বলা নিয়ে। মানে আমরা যে ক্লিক আর ট্যাপ করি তার বাইরেও কি কিছু আছে? হ্যাঁ, আছে, আর সেটাই আমরা দেখব। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কম্পিউটারের সাথে কথা বলার আসল উপায়টা কি? এই যে আমরা স্ক্রিনে যা দেখি তার পেছনে কি এমন কোনো ভাষা আছে যা কম্পিউটার সরাসরি বোঝে, আরও ভালোভাবে বোঝে? ব্যাপারটা বুঝতে হলে এই দুটো পদ্ধতির দিকে একবার তাকানো যাক। দেখুন, গ্রাফিক্যাল ইন্টারফেস বা জিইউআইতে একটা ফাইল ডিলিট করতে হলে সেটাকে টেনে ধরে ট্র্যাশে ফেলতে হয়। অন্যদিকে কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআইতে শুধু আরএম ফাইল নেম টাইপ করে এন্টার চাপলেই কাজ শেষ। বুঝতেই পারছেন, একটা দেখতে সুন্দর কিন্তু একটু ঘুরপথে, আর অন্যটা একদম সরাসরি সোজাসাপটা। এখন তাহলে পরিচয় করা যাক শেলের সাথে। এই শেলই কিন্তু সেই জাদুকর যে আমাদের আর অপারেটিং সিস্টেমের মাঝখানে বসে অনুবাদকের কাজটা করে। তো শেল জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা একটা প্রোগ্রাম। এর কাজ হলো আমাদের মতো ব্যবহারকারী আর অপারেটিং সিস্টেমের যে একদম ভেতরের অংশ, মানে কার্নেল, তার মধ্যে একটা ব্রিজ তৈরি করা। আমরা যাই কমান্ড দিই না কেন, শেল সেটাকে কার্নেলের বোঝার মতো ভাষায় অনুবাদ করে দেয়। এই ছবিটা দেখলে লিনাক্স সিস্টেমের আর্কিটেকচারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদম বাইরে আমরা ব্যবহারকারীরা আমাদের প্রোগ্রামগুলো চালাই। আমাদের দেওয়া নির্দেশগুলো প্রথমে শেলের কাছে যায়। শেল সেগুলোকে সিস্টেম কল বানিয়ে কার্নেলের কাছে পাঠিয়ে দেয়, আর তারপর কার্নেল হার্ডওয়্যারকে সিপিইউ বা র্যামকে নির্দেশ দেয় কাজটা করার জন্য। এভাবেই শেল আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদেরকে কার্নেলের জটিল জগৎ থেকে একরকম বাঁচিয়ে রাখে। শেল যে এত শক্তিশালী তার পেছনে কিন্তু কয়েকটা কারণ আছে। যেমন ধরুন, এটা যে কোনো প্রোগ্রাম চালাতে পারে। ইনপুট আউটপুট কোন দিক থেকে আসবে বা কোথায় যাবে সেটা ঠিক করে দিতে পারে। আর পাইপ ব্যবহার করে একটা প্রোগ্রামের আউটপুটকে আরেকটা প্রোগ্রামের ইনপুট বানিয়ে দিতে পারে, যা অসাধারণ একটা ব্যাপার। এছাড়াও এটা আমাদের কাজের পরিবেশটাকেও নিয়ন্ত্রণ করে। আর মজার ব্যাপার হলো, শেল নিজেই একটা ছোটখাটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে। শেলের কিন্তু অনেক রকম ফের আছে, তবে লিনাক্স জগতে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয়, ডিফল্ট যেটা, সেটার নাম হলো ব্যাশ। পুরো নামটা বেশ মজার, বর্ন অ্যাগেন শেল। বেশ, কমান্ড তো দেওয়া হলো, কিন্তু এই কমান্ডগুলো বা ধরুন কোনো প্রোগ্রাম, এগুলো লিখবটা কোথায়? এখানেই আসছে কোডারদের পুরনো বন্ধু, তাদের টাইপরাইটার ভিআই। এটা কমান্ড দিয়েই টেক্সট এডিট করার একটা অসাধারণ টুল। যে কোনো টেক্সট এডিটরের মূল কাজটাকে খুব সহজভাবে বলা যায়, এটি টেক্সট ফাইল আর ডকুমেন্ট তৈরি আর ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়। কাজটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই কিন্তু সবকিছুর ভিত্তি। এবার তাহলে ভিআই এর সাথে পরিচয় করা যাক। জেনে রাখা ভালো, এটা ইউনিক্স বা লিনাক্স সিস্টেমের অন্যতম পুরনো এবং সবচেয়ে শক্তিশালী এডিটরগুলোর মধ্যে একটা। ভিমকে প্রথম একটু অন্যরকম লাগতে পারে, কারণ এর দুটো আলাদা মোড আছে। একটা হলো ইনসার্ট মোড। কিবোর্ডে আই চাপলেই এই মোডে চলে যাওয়া যায়, আর তখন যা খুশি টাইপ করা যায়। আর আরেকটা হলো কমান্ড মোড। ইনসার্ট মোড থেকে বেরোতে এসকেপ বাটন চাপতে হয়। এই মোডে এসে ফাইল সেভ করা, লাইন ডিলিট করা, সব ধরনের কমান্ড চালানো হয়। এই টেবিলটা দেখলে ভি এর কাজের ধরনটা একটু বোঝা যাবে। যেমন আই দিয়ে ইনসার্ট মোডে যাওয়া, এসকেপ দিয়ে কমান্ড মোডে ফেরা। ধরুন একটা পুরো লাইন ডিলিট করতে হবে, শুধু ডিডি টাইপ করলেই হবে। আর কাজ শেষে ফাইল সেভ করে বের হয়ে আসতে চাইলে /WQ। এই ছোট ছোট কমান্ডগুলোই ভিকে অবিশ্বাস্য রকম দ্রুত করে তোলে। আচ্ছা, একটা করে কমান্ড তো অনেক দেওয়া হলো। এখন যদি এমন হয় যে অনেকগুলো কমান্ডকে একসাথে একটা রেসিপির মতো সাজিয়ে রেখে দিলাম,
আর এক ক্লিকে পুরো কাজটা হয়ে গেল। হ্যাঁ, শেল স্ক্রিপ্টের মাধ্যমে ঠিক এটাই করা যায়। তাহলে শেল স্ক্রিপ্ট আসলে কি? এটা আর কিছুই না, শুধু একটা সাধারণ টেক্সট ফাইল, যার ভেতরে লিনাক্সের অনেকগুলো কমান্ড পরপর সাজিয়ে লেখা থাকে। শেল এই ফাইলটা পড়ে আর একটার পর একটা কমান্ড চালিয়ে দেয়। শেল স্ক্রিপ্ট বানানোর পদ্ধতিটা খুবই সোজা, মাত্র 3টা ধাপ। প্রথমে একটা টেক্সট ফাইলে কমান্ডগুলো পরপর লিখতে হবে। এরপর ফাইলটাকে এক্সিকিউট করার পারমিশন দিতে হবে, মানে কম্পিউটারকে বলতে হবে যে এটা একটা চালানোর মতো ফাইল। আর সবশেষে শেল থেকে ফাইলটা রান করালেই হলো। বড় একটা জটিল কাজ এক মুহূর্তে অটোমেটিক হয়ে যাবে। তো আমাদের এই যাত্রার একদম শেষ পর্যায়ে আমরা আবার ফিরে আসছি আমাদের খুব চেনা জানা গ্রাফিক্যাল ইন্টারফেসে। এবার দেখব এতক্ষণ যে শক্তিশালী ইঞ্জিনের কথা বললাম সেটার উপরে কিভাবে একটা সুন্দর মুখ বা ফেস বসানো হয়েছে। পেছনের ইতিহাসটা একটু জানা দরকার। ইউনিক্স যখন প্রথম তৈরি হয়েছিল তখন এটা ছিল শুধুই একটা কমান্ড লাইন ভিত্তিক অপারেটিং সিস্টেম, মানে কোনো আইকন, কোনো মাউস ছিল না। পরে সাধারণ মানুষের ব্যবহারের সুবিধার জন্য গ্রাফিক্যাল ইন্টারফেসে দরকার পড়ে। আজকের দিনে আমরা লিনাক্সে যে সুন্দর জিওআই দেখি তার ভিত্তিটা কিন্তু অনেক পুরনো। এটা হলো এক্স উইন্ডোজ সিস্টেম, যা 1984 সালে MIT-তে তৈরি হয়েছিল। এটা কিন্তু একটা সিঙ্গেল প্রোগ্রাম না, বরং অনেকগুলো স্তরে সাজানো একটা সিস্টেম। এই যে আমরা KDE বা GNOME-এর মতো আলাদা আলাদা ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখি, এগুলো আসলে কি করে? এরা অপারেটিং সিস্টেমের মূল কাঠামোর উপর একটা করে ভিজুয়াল লেয়ার বা স্তর বসিয়ে দেয়। এ কারণেই এক একটার লুক আর ফিল এক এক রকম হয়, যদিও এদের সবার ভেতরে কিন্তু একই কোর সিস্টেম কাজ করছে। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আমরা যে ডেস্কটপ দেখি তাতে যে আইকন বা উইন্ডো নাড়াচাড়া করি, সেগুলো আসলে কি? সেগুলোও কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন, যেগুলো ঠিক সেই শেল আর কার্নেলের ওপরই চলছে, যা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। তার মানে গ্রাফিক্যাল ইন্টারফেসটা কমান্ড লাইন থেকে আলাদা কিছু নয়, বরং তারই ওপর তৈরি একটা সুন্দর স্তর। তাহলে সব শেষে প্রশ্নটা এইটাই, একটা মাউস নাকি একটা কমান্ড প্রম্পট? আসল শক্তিটা কোথায় লুকিয়ে আছে? ব্যবহারের সহজলভ্যতার মধ্যে নাকি সিস্টেমের ওপর সরাসরি নিয়ন্ত্রণের মধ্যে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।